আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। এসব রেপার্টরি শিখি গ্রুপে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি যে সিনথেসিস রেপার্টরি থেকে কিভাবে রোগের কারণ অর্থাৎ রোগটা কিভাবে শুরু হয়েছে, রোগের কজেশন কিভাবে বের করতে হয়, রোগীর পিপাসা, রোগীর ক্ষুধা, রোগীর খাবার খাওয়ার ইচ্ছা অনিচ্ছা, রোগী কোন খাবারটা খেতে বেশি পছন্দ করে বা কোন খাবারটা ঘৃণা করে বা অপছন্দ করে, এগুলো রেপার্টরি থেকে কিভাবে বের করতে হয় এবং এগুলো কোন কোন চ্যাপ্টারে রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমরা জানব কেস টেকিং করার সময় আমরা রোগীর কাছ থেকে মল, প্রস্রাব, ঘাম, ঘুম, স্বপ্ন, কাতরতা, যৌন জীবন, ব্যক্তিগত ইতিহাস এবং পারিবারিক ইতিহাসের যে লক্ষণগুলো পাই সেগুলো সিনথেসিস রেপার্টরির কোন কোন চ্যাপ্টারে পাওয়া যাবে। কারণ কেস টেকিং করার পর আমরা যদি না জানি যে আমরা এই লক্ষণগুলো রেপার্টরির কোন চ্যাপ্টারে পাবো, তাহলে কিন্তু আমরা রোগীর জন্য সঠিক রুব্রিকটি নিতে পারবো না। তাই আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে। আর ক্লাসের শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। রোগীরা আমাদের কাছে সাধারণত মল বা টয়লেটের প্রধান তিনটি সমস্যা নিয়ে আসে। সেগুলো হলো কোষ্ঠকাঠিন্য, উদ্রাময় এবং আমাশয়। রেপার্টরি করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এই তিনটি শব্দের ইংরেজি জানতে হবে। আমরা অধিকাংশরাই জানি যে কোষ্ঠকাঠিন্যের ইংরেজি হলো কনস্টিপেশন, উদ্রাময়ের ইংরেজি হলো ডায়রিয়া, আর আমাশয়ের ইংরেজি হলো ডিসেন্ট্রি। এখন আমাদেরকে জানতে হবে যে কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো রেপার্টরির কোন চ্যাপ্টারে রয়েছে এবং আমরা কিভাবে এগুলো খুঁজে বের করব। আমাদেরকে মনে রাখতে হবে এগুলো রেপার্টরির রেকটাম চ্যাপ্টারে রয়েছে। আমরা যদি রেপার্টরি থেকে দেখি যে রেপার্টরির রেকটাম চ্যাপ্টারে কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি এই তিনটা রুব্রিক রয়েছে। তাহলে আমাদেরকে রেকটাম চ্যাপ্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই সার্চ বাটনে যদি লিখি কনস্টিপেশন, CONS লেখার সাথে সাথেই কনস্টিপেশন এটা চলে আসছে। তাহলে আমরা কনস্টিপেশনে ক্লিক করলেই দেখতে পারবো যে কনস্টিপেশনের ক্ষেত্রে কোন কোন মেডিসিন ভালো কাজ করে বা কনস্টিপেশনের ক্ষেত্রে কয়টা মেডিসিন রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 528টা মেডিসিন কনস্টিপেশনের ক্ষেত্রে ভালো কাজ করে। তার মধ্যে 40টা আছে ফার্স্ট গ্রেডে, 123টা আছে সেকেন্ড গ্রেডে, আর 365টা আছে থার্ড গ্রেডে। একইভাবে যদি আমরা সার্চ বাটনে লিখি ডায়রিয়া, DI লেখার সাথে সাথে কিন্তু ডায়রিয়া চলে আসছে। ডায়রিয়ার ক্ষেত্রে 687টা মেডিসিন ভালো কাজ করে। তারপর ডিসেন্ট্রি, DY লেখার সাথে সাথে কিন্তু ডিসেন্ট্রিটা চলে আসছে। তারপর ডিসেন্ট্রির ক্ষেত্রে 198টা ওষুধ ভালো কাজ করে। কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো কিন্তু বড় রুব্রিক। এগুলোতে কিন্তু অনেক সাব রুব্রিক রয়েছে, সাব রুব্রিকের আবার সাব রুব্রিক রয়েছে, যেগুলো আমরা পরে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখব। রোগীর প্রস্রাবের লক্ষণগুলো আমরা ব্লাডার চ্যাপ্টারে পাবো। ব্লাডার চ্যাপ্টারে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে ইউরিনেশন। তাহলে আমরা ইউরিনেশন সম্পর্কিত যে সকল রুব্রিকগুলো রয়েছে সেগুলো পাবো। যদি আমরা রেপার্টরি থেকে দেখি ব্লাডার, এই চ্যাপ্টারে ক্লিক করলাম, করার পর এখানে লিখলাম ইউরিনেশন। এখান থেকে আমরা রোগীর প্রস্রাব সম্পর্কিত যে সকল সমস্যাগুলো রয়েছে বা যে রুব্রিকগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। যেমন ধরুন কোনো রোগী এসে বললো যে আমার ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হয়, তাহলে আমাদেরকে প্রথমে ব্লাডারে যেতে হবে, তারপর সার্চ বাটনে লিখতে হবে ইউরিনেশনে আসার পর আমাদেরকে এখান থেকে লিখতে হবে ড্রিবলিং, অর্থাৎ ফোঁটায় ফোঁটায় প্রস্রাব নির্গত হওয়া। এখানে দেখেন ব্রেকেটে লেখা আছে বাই ড্রপস, মানে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব যদি নির্গত হয় তাহলে তার জন্য নিতে হবে ব্লাডার ইউরিনেশন ড্রিবলিং। এখানে 168টা মেডিসিন এই ফোঁটা ফোঁটায় প্রস্রাবের ক্ষেত্রে ভালো কাজ করে। এখন কোনো রোগী যদি বলে যে আমার ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়,
তাহলে তার জন্য নিতে হবে ব্লাডার ইউরিনেশন ফ্রিকোয়েন্ট। বা কোনো রোগী যদি বলে যে আমার সম্পূর্ণভাবে প্রস্রাব নির্গত হয় না, তাহলে তার জন্য নিতে হবে ব্লাডার ইউরিনেশন ইনকমপ্লিট। বা কেউ যদি বলে যে আমার অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব নির্গত হয়, বা যে সকল বাচ্চারা বিছানায় প্রস্রাব করে তাদের জন্য নিতে হবে ব্লাডার ইউরিনেশন ইনভলন্টারি। এভাবে আমরা রোগীর প্রস্রাব সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ব্লাডার ইউরিনেশন এই চ্যাপ্টারে পাবো। এখানে আরেকটা কথা বলে রাখি যে ল্যাবরেটরিতে কিন্তু ইউরিন দিয়ে আলাদা একটা চ্যাপ্টার রয়েছে। এটা মনে রাখতে হবে যে এখানে সাধারণত প্রস্রাবের ধরন, প্রস্রাবের প্রকৃতি এইগুলো পাওয়া যাবে, কিন্তু ব্লাডারের মধ্যে যে ইউরিনেশনটা রয়েছে সেটাতে আমরা মূলত প্রস্রাবের বিভিন্ন সমস্যাগুলো পাবো। রোগীর ঘামের রুব্রিকগুলো আমরা পার্সপিরেশন চ্যাপ্টারে পাবো। আমরা কেস টেকিংয়ের সময় রোগীর কাছ থেকে যে ঘামের লক্ষণগুলো নেই এগুলো আমরা সাধারণত পার্সপিরেশন চ্যাপ্টারে পাবো। আমাদেরকে মনে রাখতে হবে যে সিনথেসিস ল্যাবরেটরিতে ঘামের ইংরেজি হলো পার্সপিরেশন। অনেক ল্যাবরেটরিতে ঘামের ক্ষেত্রে সোয়েট ব্যবহার করা হয়। পার্সপিরেশন চ্যাপ্টার থেকে আমরা রোগীর ঘামের বিভিন্ন রুব্রিক নিতে পারবো। যদি আমরা ল্যাবরেটরি থেকে দেখি, ল্যাবরেটরিতে সিনথেসিস ল্যাবরেটরিতে পার্সপিরেশন নামে একটি চ্যাপ্টার রয়েছে। আমরা এই চ্যাপ্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি কোনো রোগী বলে যে আমার কোনো ঘাম হয় না, তাহলে আমরা তার জন্য নিতে পারবো পার্সপিরেশন অ্যাবসেন্ট, মানে তার ঘাম অনুপস্থিত। এখন কোনো রোগী যদি বলে যে আমার প্রচুর ঘাম হয়, তাহলে তার জন্য নিতে হবে পার্সপিরেশন প্রফিউস। PROFUSE, প্রফিউস মানে প্রচুর, মানে কারো যদি প্রচুর ঘাম হয় তাদের জন্য 298টা ওষুধ ভালো কাজ করবে। এভাবে আমরা এখান থেকে রোগীর ঘাম সম্পর্কে বিভিন্ন রুব্রিকগুলো পাবো। তারপর আমরা দেখব যে রোগীর ঘুমের লক্ষণগুলো আমরা কোথায় পাবো। ঘুমের লক্ষণগুলো আমরা সাধারণত স্লিপ চ্যাপ্টারে পাবো। যেমন যদি ল্যাবরেটরি থেকে দেখি, স্লিপ দিয়ে আলাদা একটি চ্যাপ্টার রয়েছে। সিনথেসিস ল্যাবরেটরিতে স্লিপের জন্য আলাদা একটি চ্যাপ্টার রয়েছে। তাহলে আমরা স্লিপ চ্যাপ্টারে ক্লিক করে ঘুম সম্পর্কিত যে সকল রুব্রিকগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এভাবে রোগী যে স্বপ্ন দেখে সে সম্পর্কে আলাদা একটি চ্যাপ্টার রয়েছে। স্লিপের পরে ড্রিম চ্যাপ্টারটি রয়েছে। রোগী যে সকল স্বপ্ন বারবার দেখে আমরা সে সকল স্বপ্নগুলো এখান থেকে নিতে পারবো। আপনার কোনো রোগী এসে যদি বলে যে আমি বারবার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখি বা দুর্ঘটনার স্বপ্ন দেখি, তাহলে তার জন্য নিতে হবে ড্রিমস অ্যাক্সিডেন্ট। যেমন ড্রিমস অ্যাক্সিডেন্টস, এক্ষেত্রে 85টা মেডিসিন ভালো কাজ করে। এভাবে আমরা রোগীর স্বপ্নগুলো নিতে পারবো। কেস টেকিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ বা ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হলো কাতরতা। অর্থাৎ রোগী কি শীত কাতর নাকি গরম কাতর, এটা কিন্তু ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা ঔষধ পার্থক্য করার ক্ষেত্রেও কিন্তু রোগীর শীত কাতর নাকি গরম কাতর এই বিষয়টির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদেরকে জানতে হবে যে আমরা রোগীর এই কাতরতা কিভাবে নিব। রোগী যদি গরম কাতর হয় তাহলে আমাদেরকে প্রথমে জেনারেলসে যেতে হবে, তারপর লিখতে হবে হিট, তারপর সেখান থেকে সেন্সেশন অফ নিতে হবে। অর্থাৎ রোগী যদি গরম কাতর হয় তাহলে তার জন্য যে রুব্রিকটি নিতে হবে সেটা হলো জেনারেলস হিট সেন্সেশন অফ। আর রোগী যদি শীত কাতর হয় তাহলে আমাদেরকে নিতে হবে ল্যাক অফ ভাইটাল হিট। তার মানে রোগী যদি শীত কাতর হয় তাহলে তার জন্য নিতে হবে জেনারেলস হিট ল্যাক অফ ভাইটাল হিট। এখন আমরা ল্যাবরেটরি থেকে দেখবো যে এটা কীভাবে আমাদেরকে নিতে হবে। আমি আগেই বলছি যে এটা জেনারেলসে আছে, তাই আমাদেরকে জেনারেলস চ্যাপ্টারে ক্লিক করতে হবে। তারপর সার্চ বাটনে লিখতে হবে হিট, HEAT, হিট। হিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে সেন্সেশন অফ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাবে যে যারা গরম কাতর তাদের জন্য কোন কোন মেডিসিন ভালো কাজ করে, বা গরম কাতরের ক্ষেত্রে কয়টা মেডিসিন রয়েছে ফার্স্ট গ্রেডে। ফার্স্ট গ্রেডে 22টা মেডিসিন রয়েছে, আর 54টা আছে সেকেন্ড গ্রেডে, আর 175টা আছে থার্ড গ্রেডে। অর্থাৎ যেমন অ্যাকোনাইট, অ্যাপিস, ক্যালাডিয়াম, ক্যালক্রিয়াসাল, কফিয়া, লিলিয়াম টিপ, পালসিটিলা, সিকিলিকর, সালফার,
লাইকোপোডিয়াম, ফ্লোরিক অ্যাসিড, এই ধরনের 22টা মেডিসিন রয়েছে যেগুলো প্রধানত গরম কাতর ওষুধ। এখন আমরা যদি দেখি যে শীত কাতরের ক্ষেত্রে কোন কোন মেডিসিন ভালো কাজ করে, বা রোগী যদি শীত কাতর হয় তাহলে আমরা তার জন্য কিভাবে রুব্রিকটি নিব। আমাদেরকে জেনারেলসে যেতে হবে, তারপর লিখতে হবে হিট, HEAT। হিট লেখার পর সেখান থেকে নিতে হবে ল্যাক অফ ভাইটাল হিট। ল্যাক অফ ভাইটাল হিট নিলে তাহলে দেখা যাবে যে কোন কোন ওষুধের রোগীরা শীতকাতর হয়। এখানে দেখা যাচ্ছে যে 292টা ওষুধ মূলত শীতকাতর। তার মধ্যে 37টা ওষুধ আছে যেগুলো ফার্স্ট গ্রেডে আছে, 97টা আছে সেকেন্ড গ্রেডে, আর 158টা আছে থার্ড গ্রেডে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে রোগী যদি শীতকাতর হয় তাহলে আমাদেরকে নিতে হবে জেনারেলস হিট ল্যাক অফ ভাইটাল হিট, অর্থাৎ তার শরীরের যে ভাইটাল হিটটা আছে এই হিটটা কম, এই জন্য সে শীতকাতর। আর রোগী যদি গরম কাতর হয় তাহলে নিতে হবে জেনারেল হিট সেন্সেশন অফ, অর্থাৎ তার গরম অনুভব হয়, মানে সে গরম কাতর। গরম কাতরের জন্য নিতে হবে জেনারেল হিট সেন্সেশন অফ, আর শীত কাতরের জন্য নিতে হবে জেনারেল হিট ল্যাক অফ ভাইটাল হিট। এক্ষেত্রে কিন্তু অনেকেই এই ভুলটা করে যে তারা জেনারেলসে যে কোল্ড অ্যাগ্রাভেশন নিয়ে নেয় শীত কাতর হলে, আর গরম কাতর হলে ওয়ার্ম অ্যাগ্রাভেশন নেয়। এটা কিন্তু ভুল। এখন আমরা রোগীর যৌন জীবন সম্পর্কে জানব। পুরুষদের ক্ষেত্রে আমরা মেল জেনিটাল সেক্সে তাদের যৌন বিষয়গুলো পাবো, যেমন কয়শন, ইজাকুলেশন, ইরেকশনস, মাস্টারবেশন, ডিসপোজিশন টু ইত্যাদি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের যৌন বিষয়গুলো পাবো ফিমেল জেনিটাল সেক্স এই চ্যাপ্টারে। যেমন মহিলাদের মাসিকের লক্ষণগুলো নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ফিমেল জেনিটাল সেক্স চ্যাপ্টারে যেতে হবে, তারপর সার্চ বাটনে লিখতে হবে মিন্স, তাহলে আমরা মাসিকের সমস্যাগুলো এখানে দেখতে পাবো। একইভাবে তাদের সাদা স্রাবের সমস্যাগুলো আমরা ফিমেল জেনিটাল সেক্স এই চ্যাপ্টারে পাবো। সাদা স্রাবের ক্ষেত্রে আমাদেরকে রেপার্টরিতে লিখতে হবে লিকুরিয়া, তাহলে আমরা সাদা স্রাবের লক্ষণগুলো সেখানে পাবো। আমরা যদি রেপার্টরি থেকে দেখি, রেপার্টরিতে মেল জেনিটাল সেক্স এবং ফিমেল জেনিটাল সেক্স নামে দুইটা ভিন্ন ভিন্ন চ্যাপ্টার রয়েছে। যদি আমরা সহবাস সম্পর্কিত রুব্রিকগুলো দেখতে চাই তাহলে আমাদেরকে সার্চ বাটনে লিখতে হবে কয়শন, অর্থাৎ কয়শন অর্থ সহবাস, COITION, কয়শন। তাহলে আমরা কয়শন থেকে তার লক্ষণগুলো নিতে পারবো। বা যদি রোগী বীর্যপাতের সমস্যা নিয়ে আসে তাহলে আমাদেরকে লিখতে হবে ইজাকুলেশন, EJULATION, ইজাকুলেশন। ইজাকুলেশন থেকে আমরা তার বীর্য সম্পর্কিত রুব্রিকগুলো নিতে পারবো। আর রোগী যদি তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে আসে তাহলে তার জন্য নিতে হবে মেল জেনিটাল সেক্সে আসার পর সার্চ বাটনে ইরেকশন লিখতে হবে, ERECTION, ইরেকশনস। তাহলে ইরেকশনস থেকে আমরা রোগীর লিঙ্গ উত্থানজনিত যে সকল সমস্যাগুলো আছে সেগুলো নিতে পারবো। বা রোগী যদি হস্তমৈথুন সম্পর্কিত কোনো লক্ষণ বলে তাহলে আমাদেরকে মেল জেনিটাল সেক্সে আসার পর সার্চ বাটনে লিখতে হবে মাস্টারবেশন। লেখার সাথে সাথে কিন্তু মাস্টারবেশন ডিসপোজিশন টু এই লেখাটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে রোগীর মাস্টারবেশন সম্পর্কিত যে সকল রুব্রিকগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবো। যেমন এখানে লেখা আছে মাস্টারবেশন ডিসপোজিশন টু পাবলিক ইন। আমরা সবাই জানি যেটা হায়াসেমাসের রোগীরা প্রকাশ্যে বা মানুষের সামনে সে হস্তমৈথুন করে। এখানে একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে হায়াসেমাস। এভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করে করে দেখবেন যে কোন রুব্রিকে কোন ওষুধগুলো ভালো কাজ করে, তাহলে আপনার অনেক কিছু জানা হবে বা আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে। এখন আমরা মহিলাদের যৌন বিষয় সম্পর্কে যে সকল লক্ষণগুলো পাবো সেগুলো আমাদেরকে ফিমেল জেনিটাল সেক্স থেকে নিতে হবে। ধরুন আপনার কোনো রোগিনী তার মাসিকের কোনো সমস্যা নিয়ে আসলো, তাহলে আমাদেরকে ফিমেল জেনিটাল সেক্সে আসার পর সার্চ বাটনে লিখতে হবে মিনসেস, MENSES, মিনসেস। এই মিনসেস থেকে আমরা তার মাসিক সম্পর্কিত যে সকল রুব্রিকগুলো আছে সেগুলো নিতে পারবো। যেমন কোনো রোগিনী বললো যে তার মাসিক হচ্ছে না, তাহলে তার জন্য নিতে পারবো মিনসেস অ্যাবসেন্ট, তার মাসিকটা বন্ধ আছে, অনুপস্থিত। বা কেউ বললো যে আমার মাসিকটা অনিয়মিতভাবে হয়, তাহলে আমরা জানি যে অনিয়মিতভাবে হওয়া মানে ইরেগুলার,
তাহলে আমরা এখানে যদি লিখি ইরেগুলার, আই দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিকে চলে আসছে যে ইরেগুলার, অনিয়মিতভাবে মাসিক হয়। বা কেউ বললো যে আমার মাসিকটা অনেক দেরিতে হয়, তাহলে আমাদেরকে মিনসেস তারপর সার্চ বাটনে লিখতে হবে লেট টু। লেট টুতে প্রায় 234টা মেডিসিন ভালো কাজ করে। এইভাবে আমরা তার মাসিকের যে সকল রুব্রিকগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবো। এভাবে আমরা মহিলাদের সাদা স্রাবের সমস্যাগুলো ফিমেল জেনিটাল সেক্সে এই চ্যাপ্টারে পাবো। ফিমেল জেনিটাল সেক্সে আসার পর আমাদেরকে সার্চ বাটনে লিখতে হবে লিকোরিয়া, এল ই লেখার সাথে সাথে কিন্তু নিচে লিকোরিয়াটা চলে আসছে। তাহলে আমরা লিকোরিয়া থেকে তার সাদা স্রাব সম্পর্কিত যে সকল সমস্যাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। অর্থাৎ মহিলাদের যে কোনো সমস্যা আমরা ফিমেল জেনিটাল সেক্স এই চ্যাপ্টার থেকে নিতে পারবো। এখন আমরা রোগীর ব্যক্তিগত ইতিহাস এবং পারিবারিক ইতিহাস সম্পর্কে জানব। এগুলো রোগীর ধাতুগত ঔষধ এবং নসল ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা রোগীর ব্যক্তিগত ইতিহাস বা পারিবারিক ইতিহাস সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা রোগীর সঠিক ধাতুগত ঔষধ এবং নসল ওষুধটা নির্বাচন করতে পারবো না। এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। রোগীর ব্যক্তিগত ইতিহাস এবং পারিবারিক ইতিহাস জানার পর আমাদেরকে জানতে হবে যে এই রুব্রিকগুলো সিনথেসিস রেপার্টরির কোন চ্যাপ্টারে রয়েছে, বা আমরা কোন চ্যাপ্টারে রোগীর ব্যক্তিগত ইতিহাস এবং পারিবারিক ইতিহাস এই রুব্রিকগুলো পাবো। রোগীর ব্যক্তিগত ইতিহাস পাওয়ার জন্য আমাদেরকে রেপার্টরির জেনারেলস চ্যাপ্টারে যেতে হবে। তারপর সার্চ বাটনে লিখতে হবে হিস্টোরি, নিচে চলে আসছে হিস্টোরি পার্সোনাল, এটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাবে যে রোগী এর আগে কোন কোন রোগে আক্রান্ত হয়েছে সেগুলো আমরা এখানে পাবো। ধরুন কোনো রোগী নিয়ে আপনার কাছে আসছে যার আগে কয়েকবার গর্ভপাতের ইতিহাস আছে, তাহলে তার জন্য নিতে হবে জেনারেলস হিস্টোরি পার্সোনাল অ্যাবর্শন অফ। দেখেন তার জন্য 6টা মেডিসিন ভালো কাজ করবে। তার মধ্যে কোলোফাইলাম, সেভাইনা, সিফিলিনা সেকেন্ড গ্রেডে আছে, অ্যালেকটিস, সিকিলিকর, সিপিয়া এই 3টা আছে থার্ড গ্রেডে। বা কোনো রোগী বলবো যে আমার আগে ঘন ঘন ফোড়া হইতো, তাহলে আমরা তার জন্য নিতে পারবো জেনারেল হিস্টোরি পার্সোনাল অ্যাবসেস অফ রিকারেন্ট। বা কোনো প্রাণীর কামড় দেওয়ার ইতিহাস থাকে তাহলে আমরা তার জন্য নিতে পারবো বাইট অফ অ্যানিমেল। বা তার বুকে কোনো সমস্যা হওয়ার ইতিহাস থাকলে তার জন্য নিতে পারবো চেস্ট কমপ্লেন্টস। তার যদি ঘন ঘন নাক থেকে রক্তপাত হওয়ার ইতিহাস থাকে তাহলে আমরা তার জন্য নিতে পারবো ইপিস্ট্যাক্সিস অফ রিকারেন্ট। এভাবে আমরা তার ব্যক্তিগত অতীত ইতিহাসগুলো নিতে পারবো। এখন আমরা দেখব যে তার পারিবারিক ইতিহাস আমরা কীভাবে নিব। পারিবারিক ইতিহাসও আমরা জেনারেলস চ্যাপ্টারেই পাবো। জেনারেলস চ্যাপ্টারে আসার পর আমাদেরকে সার্চ বাটনে লিখতে হবে ফ্যামিলি হিস্টোরি। তাহলে ফ্যামিলি হিস্টোরি যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে তার পারিবারিক ইতিহাসে কী কী রোগ হওয়ার ইতিহাস আছে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। যেমন কোনো রোগীর যদি পারিবারিক ইতিহাসে মদ পান করার ইতিহাস থাকে তাহলে আমরা তার জন্য নিতে পারবো জেনারেলস ফ্যামিলি হিস্টোরি অফ অ্যালকোহলিজম। বা তার পরিবারে যদি একজিমা হওয়ার ইতিহাস থাকে তাহলে আমরা তার জন্য নিতে পারবো ফ্যামিলি হিস্টোরি অফ একজিমা। বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে তাহলে আমরা নিতে পারবো ডায়াবেটিস মেলিটাস। যদি গনোরিয়া আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে তাহলে তার জন্য নিতে পারবো ফ্যামিলি হিস্টোরি অফ গনোরিয়া। এমন অনেক পরিবার পাওয়া যায় যাদের অল্প বয়সে হার্টের সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে আমরা নিতে পারবো ফ্যামিলি হিস্টোরি অফ হার্ট ডিজিজ আর্লি। এভাবে তার পরিবারে যে সকল রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। রেপার্টরি শেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই বেসিক বিষয়গুলো জানতে হবে। আমি গ্রুপে এই শব্দগুলো দিয়ে দিব। আপনাদের প্রথম কাজ হলো সিনথেসিস রেপার্টরির যে 41টি চ্যাপ্টার রয়েছে সেগুলো মুখস্থ করা। আমি আশা করি যে আপনারা সবাই সেই 41টি চ্যাপ্টার ভালোভাবে মুখস্থ করেছেন। এখন আপনাদের কাজ হলো যে কেস টেকিংয়ে আমরা রোগীর কাছ থেকে সাধারণত যে শব্দগুলো পাই, অর্থাৎ গত ক্লাসে এবং আজকে যে শব্দগুলো আলোচনা করা হয়েছে সেগুলো ভালোভাবে মুখস্থ করা এবং এগুলো রেপার্টরির কোন কোন চ্যাপ্টারে রয়েছে সেটা বারবার প্র্যাকটিস করা। কারণ ঈদের পর আমরা একুইড কেসগুলো কীভাবে রেপার্টরির মাধ্যমে সমাধান করা যায় তা শিখব। যদি এগুলো ভালোভাবে মুখস্থ না করেন তাহলে যে কোনো কেস সমাধান করতে বারবার সমস্যা করতে হবে। আর ঈদের আগে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব মোবাইলে কিভাবে সিনথেসিস ল্যাবরেটরিটি ব্যবহার করা যায়। সবাই ভালোভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা
প্রথমে কিভাবে একুইট কেস সমাধান করতে হয় তা শিখব, তারপর ধীরে ধীরে আমরা ক্রনিক কেস সমাধান করা শিখব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।